শুরু করছি বাংলা বলছে। গত 3 দিন ধরে এসআইআর নিয়ে সরগরম গোটা রাজ্য এবং ক্রমশই উত্তাপ আরো ঊর্ধ্বগামী হচ্ছে। আমরা পানিহাটিতে প্রৌঢ়ের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে সুর চড়াতে দেখেছি, যেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এনআরসি আতঙ্কে, এই এসআইআর বিতর্কের মধ্যেই এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বছর 57 প্রদীপ কর। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পানিহাটিতে যান এবং সেখানে সরাসরি আরো একবার সেখানে দাঁড়িয়ে তিনি জ্ঞানেশ কুমার, অমিত শাহ তাদের নিশানা করেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এরপর যখন এই বিজেপির নেতারা প্রচারে আসবেন সেই সময় তাদের কাছ থেকে যেন সার্টিফিকেট চাওয়া হয়, যদি না দিতে পারেন তাহলে তাদের যেন পোস্টে বা গাছে বেঁধে রাখা হয়, গায়ে হাত তোলা নয় কিন্তু তাদের যেন বেঁধে রাখা হয়। আর সেখানে যখন তিনি বক্তব্য রাখছেন তখনই খবর আসে কুচবিহারের দিনহাটা থেকে, সেখানে এক বৃদ্ধ খায়রুল শেখ তিনি বিষ পান করেছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন, যদিও তিনি চিকিৎসাধীন রয়েছেন, এটা স্বস্তির কথা। খায়রুল শেখ তিনি বলছেন যে তার এপিকে অর্থাৎ ভোটার কার্ডের যে নাম আর ভোটার লিস্টের যে নাম 2002 এর ভোটার লিস্টের যে নাম তার মধ্যে একটা অসঙ্গতি রয়েছে। এপিকে তার নাম খায়রুল শেখ কিন্তু ভোটার লিস্টে রয়েছে খায়রুল শেখ, জানিয়ে তিনি আতঙ্কে ছিলেন এবং যে কারণে তিনি চরম পন্থা বেছে নিচ্ছেন। আর এই দুই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তারা নিশানা করছে নির্বাচন কমিশনকে, নিশানা করছে কেন্দ্রীয় সরকারকে। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে জ্যোতি চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ প্রতিম রায়। আমি শুরুতে আপনাদের দেখাবো পানিহাটির পর এবার কোচবিহারের দিনহাটা। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা করেছেন এই ব্যক্তি, এমনটাই অভিযোগ। এই ঘটনায় সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি পাল্টা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসই ভয় ভীতির পরিবেশ তৈরি করে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তাই যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তার দায় তৃণমূল কংগ্রেসেরই। দেখুন, সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এসআইআর মানেই এনআরসি। এবার সেই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ নিয়েই আসরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা পৌঁছে গেলেন পানিহাটির প্রদীপ করের বাড়ি। এখানেই গতকাল ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় 57 বছরের মানুষটির দেহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, এসআইআর এর জন্যই এই আত্মহত্যা। পানিহাটি পৌঁছে বিরোধীদের আরজিকরের কায়দায় জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তোলেন অভিষেক। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে, তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। তবে এই আত্মহত্যার ঘটনা নিয়ে তৃণমূল যা করছে তাকে কাঁচা নাটক বলে কটাক্ষ করেন শ্রমিক ভট্টাচার্য। তার প্রশ্ন, যার 4টে আঙুল নেই সে এত সুন্দর লেখে কি করে? সিঙ্গুরের তাপসী মালিকের ঘটনার মতো এই আত্মহত্যার ঘটনাও তদন্ত সাপেক্ষ বলে মন্তব্য শ্রমিকের। 2002 এর ভোটার তালিকার নাম যার আছে আর এই বর্তমানে ভোটার তালিকায় যার নাম আছে তিনি নাকি আত্মহত্যা করে ফেললেন। তার পরিবারের লোক বলছেন তার 4টে আঙুল নেই, তিনি লিখতে পারতেন কিনা জানি না, এত সুন্দর গুছিয়ে লিখে ফেললেন। জামাইবাবু নাকি বলছেন ক্লাস 3 পর্যন্ত পড়েছেন। আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি, কিন্তু প্রত্যেক নাটকের তো একটা সীমা থাকে। পানিহাটিতে যখন এই ছবি, তখন কোচবিহার থেকে আরো একজনের আত্মহত্যার চেষ্টার খবর তুলে ধরেন অভিষেক। আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিনহাটায় আর একজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষ খেয়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না। বিষয়টি নিয়ে তদন্তে নামে কলকাতা টিভিও। জানা যায় দিনহাটার ওই বৃদ্ধের নাম খায়রুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম ছিল খৈরু শেখ। নাম বাদ যাওয়ার আতঙ্কেই তিনি বিষ খান বলে জানিয়েছেন ওই বৃদ্ধ। কি বলে হবে এসআইআর নাকি? আমার নামের গন্ডগোল তো, তাই বিষ।
কিসের ভয় ছিল আপনার? ওই এসআইআর ভয়। কেন ভয়টা কেন? ভয়টা কেন আমি তো নিজে জানি না স্যার, খাই ফেলছি, এখন কি করি? খবর পাওয়ার পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বাংলায় এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষিপ্তভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তুঙ্গে উঠছে রাজনীতিও। কলকাতা টিভি। আমি জ্যোতির কাছে শুরুতে আসবো। জ্যোতি, আরও একটা আত্মহত্যার চেষ্টা, এবং যাকে কেন্দ্র করে এক্ষেত্রে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা তুলছে এমনটা নয়। যিনি বিষপান করেছেন সেই খায়রুল শেখ, তার বক্তব্য নিজের কানে শুনলে তিনি নিজে যেটা বলছেন যে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তার নাম ভোটার লিস্টে আর এপিকে দুটো দুরকম, এবং এই যে এসআইআর ইত্যাদি হচ্ছে, এই একটা আতঙ্কে তিনি এরকম একটা চরম পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো অত্যন্ত অনভিপ্রেত, এবং তোমাদের দিকে তো আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। ডেফিনেটলি অনভিপ্রেত, এবং এটা কেউ আশা করে না। বিজেপি এসআইআরটা করছে না, এসআইআরটা করছে ভারতের নির্বাচন কমিশন। আমাদেরও অনেক বক্তব্য রয়েছে। কালকে আমরা কিন্তু তোমাদের নেতারা কেউ বলছেন 1,20,00,000 বাদ যাবে, কেউ বলছেন 1,70,00,000 বাদ যাবে, কেউ বলছেন 1.5 কোটি বাদ যাবে। এটা তো বিজেপির নেতারা বলছেন, এটা তো নির্বাচন কমিশন বলছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই নিয়ে একটা কথা বলেনি। না, বিজেপির নেতারা এটা অনেকদিন আগে থেকেই বলছে যে ভুয়ো ভোটার যারা রয়েছে, যে ওখানে ধরুন আপনার মৃত ভোটার, সেই ভোটারগুলো তো বাদ যাওয়াই উচিত। আপনি ডাবল এন্ট্রি অন্য বিধানসভায় আবার এই বিধানসভায়, তাদের নাম বাদ যাওয়া উচিত। আপনার ভুতুড়ে ভোটার, অনেক সময় আমরা দ্বিজেন মুখোপাধ্যায়, তিনি স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন, তাদের নাম বাদ যাওয়া উচিত। কিন্তু যেভাবে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, যে আপনি আপনার নামটা বাদ দিয়ে দেওয়া হবে, এই এনআরসি, এসআইআর এর সঙ্গে এনআরসির সম্পর্কটা কোথায়? এই এনআরসির নামটা আসবে কেন? এই যে ব্যক্তিটিকে আমরা তো বিরোধীরা করছেন, এক্স্যাক্টলি আমাদের তো সেটাই বক্তব্য। তোমাদের বিরোধীরা তো এই অভিযোগটাই করছেন, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্যরা এই অভিযোগটাই করছেন যে এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি শুরু করার প্রথম ধাপ। মানে হাইপোথেটিক্যাল কথা বলে, এইরকম ধরনের কথাবার্তা বলে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। ফলে এইরকম একটা অনভিপ্রেত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে হয়তো বাংলার বুকে যতগুলো আত্মহত্যা হবে, আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা 26,000 চাকরি যখন বাতিল হয়েছিল তখন একবারও ক্যামেরার সামনেও দেখিনি, বা এরকমভাবে বাড়িতে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া বা এরকম ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু দেখিনি। বা হচ্ছে ওনাদের ছাত্র সংগঠনের একজন নেতা, তিনি একজন মানে ছাত্রীকে ধর্ষণ করছেন কসবা ল কলেজে, তখন কিন্তু ওনাকে দেখা যায়নি। সুতরাং রাজনীতি করব, এবং রাজনীতি করে একটা ওভারঅল ন্যারেটিভ ক্রিয়েট করব। আলটিমেট ইচ্ছা হচ্ছে ক্ষমতা দখল। তাতে যদি মানুষের জীবনও চলে যায়, ভয়ভীতি দেখিয়ে এনআরসির আতঙ্ক তৈরি করে, তাহলে সেটা যাবে। এটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড না। আমার এখানে প্রশ্ন জ্যোতি, যে ডেফিনেটলি তুমি এই প্রশ্ন তুলতেই পারো যে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতি করছে কিনা, আত্মহত্যাকে কেন্দ্র করে রাজনীতি করছে কিনা। না, আমার এখানে প্রশ্ন যে এই যে খায়রুল শেখ তো নিজের মুখে বলছেন তার আতঙ্কের কথা। আমি যে তোমরা প্রদীপ করের আত্মহত্যার কারণ নিয়ে তোমরা সংশয় প্রকাশ করেছো, তোমরা 2002 যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় 16 নম্বরে সেখানে প্রদীপ করের নাম রয়েছে, অর্থাৎ তার আতঙ্কের কোনো জায়গা নেই, এই দাবি তুলেছো। তোমরা এটা কাউন্টার করতে এমনও বলছো যে প্রদীপ কর, যার হাতে কিছু অসুবিধে ছিল, তার কয়েকটি আঙুল তার ছিল না, তার পক্ষে এরকম স্পষ্টভাবে লেখা সম্ভব কিনা, এই প্রশ্নও তোমরা তুলছো। আমি ধরে নিলাম যে ঠিক আছে, পানিহাটির ক্ষেত্রে সেখানে সংশয়ের একটা অবকাশ রয়েছে, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে। কিন্তু খায়রুল শেখের ক্ষেত্রে, খায়রুল শেখ তো নিজে ক্যামেরায়, প্রদীপ কর তিনি জীবিত নেই, তিনি নিজে বলতে পারছেন না, তার লেখাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জোরালো একটা নথি, যেটাকে তোমরা জানিয়ে অনেক প্রশ্ন তুলছো। কিন্তু খায়রুল শেখ তো নিজে বলছেন ক্যামেরার সামনে। ওভারঅল এই যে তার মানে আতঙ্ক বা আশঙ্কা তো একটা আছে জ্যোতি। না, আশঙ্কার কোনো কারণ নেই। আশঙ্কা তো নির্বাচন কমিশন, তার যে সিইও মানে আপনার জ্ঞানেশ কুমার, তিনি তো বারবার করে বলেছেন যদি কারো নাম বাদ যায়, প্রথমত হচ্ছে এসআইআর কি জিনিস সেটাই অনেকের কাছে ক্লিয়ার নয়, এবং তৃণমূল কংগ্রেস এইটাকে এমনভাবে বোঝাচ্ছে যে এসআইআর মানে এনআরসি। এই এনআরসির কথাটা প্রথম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের ইন্টেনশনটা হচ্ছে ওই এনআরসির মাধ্যমে এমনভাবে ভয় ঢুকিয়ে দাও যাতে এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। আমি এখানে পার্থ প্রতিমের কাছে আসি। পার্থদা, তোমার এলাকাতেই আজকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, যেখানে খায়রুল শেখ তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। জ্যোতিদের যেটা বক্তব্য যে এই ভুল বোঝানোটা,
মিসলিড করাটা, আতঙ্ক ছড়ানোটা, এটা তৃণমূল কংগ্রেস করছে। কাজেই এই ধরনের ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসকেই তার দায় নিতে হবে, যেখানে এই রাজ্যে এনআরসির এই মুহূর্তে কোনো প্রসঙ্গ নয়। শুধু এই রাজ্যে না, যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা হয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখানে কোথাও এনআরসির কোনো বিন্দুমাত্র সেখানে এই মুহূর্তে তার প্রাসঙ্গিকতা নেই। সেখানে তোমরাই এটা ঘুরপথে এনআরসি, এসআইআর মানে এনআরসি, এরকম একটা বিভ্রান্তি তৈরি করছো। কাজে এই সমস্ত অনভিপ্রেত ঘটনার দায় তোমাদেরই নিতে হবে, এটা বিজেপির বক্তব্য। যে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, অনন্ত মহারাজ, নিশীথ প্রামাণিকরা বলছে কোচবিহারে 50% মানুষের নাম বাদ যাবে এসআইআর হলে। এই কথাগুলো বলে মানুষের মধ্যে সব থেকে বেশি ভীতিপ্রদ পরিবেশ তৈরি করেছে বিজেপি। এর দায় বিজেপি, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় বলছে যে এনআরসির সঙ্গে এসআইআর কোনো সম্পর্ক নেই। তাহলে তাই যদি হয়, তাহলে অসমে কেন এসআইআর লাগু করা হচ্ছে না? অসম তো বাংলাদেশ বর্ডার শেয়ার করে। আমি যদি তোমাকে এই মানচিত্রটা দেখাই, তুমি দেখবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ যেমন বর্ডার শেয়ার করছে, মেঘালয় শেয়ার করছে, অসম শেয়ার করছে, এই রাজ্যগুলো করছে। তাহলে এখানে কেন, অসমে কেন করা হলো না এসআইআর ঘোষণা? এই বিষয়টা আমাদের বোধগম্য হয়। অর্থাৎ কোথাও একটা ফিস্টি কার্যকলাপ চলছে, কোথাও একটা ম্যাল ইন্টেনশন রয়েছে। যেই অল্প সময়ের মধ্যে বাংলায় তড়িঘড়ি করে এনআরসি করে তারা কোনো পলিটিক্যাল উদ্দেশ্য বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যদি কথা শোনার চেষ্টা করতে হবে। অসমে কেন এসআইআর হলো না? এসআইআর কেন হলো না? কালকে যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা বা বিভিন্ন জন প্রশ্ন করার চেষ্টা করেছে, তারা কি বলেছে? যে অসমে স্পেশাল সিটিজেনশিপ রিলেটেড কোন ইস্যু পার্থ, আমার এখানে প্রশ্ন তোমার কাছে যে ঠিকই অসমে কেন হলো না, অসমে নয় কেন? তাহলে এনআরসির সঙ্গে তো এখানেই সম্পর্ক। পার্থ, ডেফিনেটলি অসমে কেন হলো না, অর্থাৎ কোথাও এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, এগুলো, এই প্রশ্নগুলো খুব ভ্যালিড প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে এই প্রক্রিয়া শুরু হয়েছে, ঘোষণাও হয়েছে এবং শুরুও হয়েছে। সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের ক্ষেত্রে পার্টিকুলারলি এত আতঙ্ক, এত আশঙ্কা, এত সংশয়ের অবকাশ একটা তৈরি কেন হচ্ছে? তোমরাই বা কেন এতটা স্ট্রংলি রিয়্যাক্ট করছো? আমি জানি না এখনো পর্যন্ত অন্য যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে এই ধরনের রিয়াকশনস আসছে কিনা, এবং তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ তোমরা, বিজেপি সবাই সুর চড়াচ্ছে। এই পরিস্থিতিটা বাংলার ক্ষেত্রে কেন হচ্ছে? দেখুন, আগামী 26 সালের মধ্যে 5টি রাজ্যে ভোট হচ্ছে। কেরালায় হচ্ছে, পুদুচেরিতে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, বাংলায় হচ্ছে, অসমে হচ্ছে। তাহলে শুধুমাত্র এই 5টি রাজ্যের মধ্যে বাংলায় এনআরসি হচ্ছে, এসআইআর হচ্ছে। কেন বাংলায় শুধু এসআইআর? বাকি 5টা রাজ্যে কেন এসআইআর ঘোষণা হলো না? সেগুলো তো নির্বাচন, কারোটা নভেম্বর, কেরালা, তামিলনাড়ু সেখানেও এসআইআর ঘোষণা হয়েছে। ডেফিনেটলি অসমে হয়নি, এবং এই পোল বাউন্ড স্টেটগুলোর মধ্যে অসমই হচ্ছে বিজেপি রুল স্টেট। কেরালা নন বিজেপি স্টেট, তামিলনাড়ু নন বিজেপি স্টেট, পশ্চিমবঙ্গ নন বিজেপি স্টেট। আমার প্রশ্নটা সিম্পল, যে আমরা কেরালা বা তামিলনাড়ুতেও এরকম একটা ভীষণ গেল বৈধ ভোটারদের নাম চলে গেল, এরকম একটা আতঙ্ক, এনআরসি আতঙ্ক, এসআইআর আতঙ্ক, সেখানে এরকম আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এরকম যদি না ঘটে থাকে, বাংলার ক্ষেত্রে কেন এই পরিস্থিতি? মৌপিয়াদি একটু সিম্পল বিষয়, যেটা বিজেপির নেতারাই বলবার চেষ্টা করছে। বাংলাদেশি আর রোহিঙ্গাতে ভরে গিয়েছে বাংলার ভোটার লিস্ট। তো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে কোন রাজ্যগুলো? বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে যে রাজ্যগুলোতে, সেই রাজ্যগুলোতে তাহলে একই ইস্যুতে কেন এসআইআর করা হচ্ছে না? কেন বাংলায় একটা তড়িঘড়ি এসআইআর করা বা চাপিয়ে দেওয়ার একটা কৌশল অবলম্বন করছে বিজেপি? আসলে তাদের ইন্টেনশনটা ক্লিয়ার। নির্বাচন কমিশনকে সামনে রেখে তাদের দীর্ঘদিনের যে মনের লিপ্সা, যে বাংলায় ক্ষমতা দখল করতে হবে,
সেটা কোথাও একটা কার্যকরী করবার চেষ্টা করছে। আরো একটা বিষয়, এর আগে আমরা দেখছি যোগ্য নাগরিক ভারতীয়দের কিভাবে পুশব্যাক করা হলো, সেটা কি ভুল ছিল না সেটাও ইন্টেনশন ছিল? বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। এক্ষেত্রে যে যোগ্য ভোটারদের নাম বাদ যাবে না, সেটা জ্যোতি বসে এখানে গ্যারান্টি দিতে পারবে না, বিজেপি গ্যারান্টি দিতে পারবে না, নির্বাচন কমিশন গ্যারান্টি? আমি আসবো পার্থ, আমি তোমার কাছে আসবো, তার আগে আমি একটু অতনুর কাছে আসি। অতনু, এর মধ্যে কেরালাও রয়েছে এবং কেরালাতেও একই সময় নির্বাচন হওয়ার কথা। তো বাংলার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তোমরাও কি একই রকম আশঙ্কিত? প্রথমে বলি, কেরালা বিধানসভা ইতিমধ্যে একটা রেজলিউশন নিয়েছে এলডিএফ গভর্নমেন্ট এবং ক্ষমতাসীন এলডিএফ এবং বিরোধী ইউডিএফ সর্বসম্মতিক্রমে এসআইআর বিরোধী এবং এসআইআরকে যেভাবে লাগু করার চেষ্টা করা হচ্ছে গোটা দেশের সঙ্গে ভোটমুখী কেরালাতেও, সেক্ষেত্রে খুব নির্দিষ্টভাবে কিছু রেজলিউশন নিয়েছে। রায়দাও আছে এখানে, এটা রায়দাও নিশ্চয়ই ইয়ে করবেন যে, এবং সেখানে একদম সর্বপক্ষ সর্বসম্মতিক্রমে সেই রেজলিউশন পাস হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন খুব পরিষ্কার বলেছেন যে এসআইআর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গুরুতর চ্যালেঞ্জ এবং নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করতে পারে। বেস মডেল 2002। আচ্ছা, 2002-তে যখন আবার এর আগে যখন হচ্ছে ভোটার তালিকার এভাবে সংশোধন হয়েছিল, যদিও এই যে টার্ম নিবিড় ভোটার তালিকা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, নিবিড় ভোটার তালিকা সংশোধন, এই টার্মটার প্রতি আমার ব্যক্তিগতভাবে আমি এটা সঙ্গে সহমত নই। যাই হোক, এটা করা যখন হয়েছিল তখন কি কোনো বেস ইয়ার ধরা হয়েছিল? একদম খুব নির্দিষ্ট হয়ে 2002-এর পরে 2007-এর ভোট হয়েছে, 2004-এর ভোট হয়েছে, 7-এর ভোট হয়েছে, পরপর ভোট হয়েছে। তাহলে এই ভোট যে মানুষগুলো দিলেন তারা কি হলো? তারা কি ফালতু হয়ে গেলেন, না তাদের ভোটটা ফালতু হয়ে গেল? তাহলে নির্দিষ্টভাবে এই রাজ্যে তো এমনিতেই তো ইস্যুর খুব একটা কম ছিল না, মানে মানুষের দুর্দশার কম নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, সরকারি হাসপাতালের মধ্যে লোকে সুরক্ষিত না, তার মধ্যে নির্দিষ্টভাবে মানুষকে এবং একটা আত্মহত্যার চেষ্টা, মানুষটাই বলছি, তার মধ্যে মানুষকে এমন একটা জায়গায় পরিস্থিতিতে ঠেলে দেওয়া হলো। এই যে বিজেপির নেতারা এই শুরুর আগে থেকে বলছেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, 1,70,00,000 লোকের নাম বাদ যাবে। আচ্ছা, তাহলে আসল উদ্দেশ্যটা কি? আমরা তো বলছি নির্ভুল ভোটার তালিকা হোক। নির্ভুল ভোটার তালিকাতে তো আমার মনে হয় এখানে সবাই সর্বসম্মত হবে যে একটা নির্ভুল ভোটার তালিকা হোক, যারা মৃত, যারা ট্রান্সফার, যাদের ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, তাদের সবার নাম বাদ যাক এবং নতুন যারা 18 বছরের ভোটার আছে তাদের সবার নাম উঠুক। এই জায়গাটা তো আমার মনে হয় সর্বসম্মতিক্রমে করা যেতে পারতো। তার জন্য তো এই কেন্দ্রীয় সরকার প্রথমে বলেছিল আধার ছাড়া কিচ্ছু হবে না। সেই আধার হচ্ছে শ্মশানঘাট থেকে, হাসপাতাল থেকে, ট্রেনের বুকিং সব জায়গায় লাগছে। তাহলে মৃত মানুষের লিস্ট, কোন কোন বিধানসভা ভিত্তিক কতজন মানুষ হচ্ছেন, মারা গেছেন এই সময়কালের মধ্যে, এই লিস্টটা পাওয়া সম্ভব ছিল না? গভর্নমেন্টের পোর্টালে রয়েছে। আবার নাকি আবার এই তাহলে একদল চাইছে মানুষকেই ভুল বুঝিয়ে মানুষকেই একটা অংশকে বোঝানো, এই তো আমরা অমুক পক্ষকে খেদিয়ে দেবো, এই হচ্ছে গিয়ে সবাই মিলিত হয়ে যাবে বর্ডারের ওপারে, আমরা এখানে সবাই একসাথে থাকবো, এই বলা। আর আরেক পক্ষ বলছে যে একজনও এই নির্ভুল ভোটার তালিকার ক্ষেত্রে একজনও মৃতর নাম বাদ দেওয়া যাবে না, একজনও ডবল এন্ট্রির নাম বাদ দেওয়া যাবে না, একজনও ভুয়ো ভোটারকে বাদ দেওয়া যাবে না। আসলে দুজনেই নির্ভুল ভোটার লিস্টের বিরুদ্ধে, আমরা নির্ভুল ভোটার লিস্টের পক্ষে। অশোকদা, একটা আত্মহত্যা এবং একটা আত্মহত্যার চেষ্টা, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। আমি একেবারে বিষয়ের উপরেই থাকার চেষ্টা করব। মৌপিয়া, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে সন্ধ্যেবেলা উনি খড়দায় পানিহাটিতে গিয়েছিলেন, আগরপাড়া মহাজাতি প্রদীপ করের বাড়িতে। আমরা প্রদীপ করের আত্মঘাতী হওয়ার ঘটনা কিংবা খৈরুল শেখের আত্মঘাতী হওয়ার যে ঘটনাটা চেষ্টা করেছেন উনি, এই পুরো দুটো ব্যাপারটাকে যদি একই বিন্দুতে আনি তাহলে দেখব যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার একটা চেষ্টা চলেছে। এবং বিজেপি, জ্যোতি একটু আগে বলছিল বিজেপির মুখপাত্র যে বিজেপি তো এসআইআর করছে না, সত্যি তো বিজেপি তো এসআইআর করছে না। তাহলে বিজেপি যদি এসআইআর না করে শুভেন্দু অধিকারী কোন ভিত্তিতে বলতে পারে 1 কোটি নাম বাদ যাবে? অনন্ত মহারাজ কি করে বলছেন এত নাম বাদ যাবে? আসল ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম একদম নির্দিষ্টভাবে এই রাজ্যের ক্ষেত্রে শুভঙ্কর সরকার বলেছিলেন, দাবি জানিয়েছিলাম আমরা যে নির্বাচন কমিশন আগে সর্বদলীয় বৈঠক আহ্বান করুন, মানুষের আস্থা অর্জনের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে চালু করুন, মানুষকে কনফিডেন্টে নিন, সাধারণ মানুষকে, সাধারণ নাগরিকদের, তারপরে এই প্রক্রিয়ায় আসুন। করেনি তারা, সর্বদলীয় বৈঠক ঘোষণার পরে হলো। এবং কার উপর তাহলে ভরসাটা রাখবো আমরা? চোর চুরি করছে, ডাকাত চুরি করছে, আমরা থানায় যাই, থানেদার যদি চোর হয় তাহলে কার কাছে যাবো আমরা? সংক্ষেপে আমি আসি, কার কাছে যাবো? এই জ্ঞানেশ কুমার, না একটু বলতে হবে, এই জ্ঞানেশ কুমার নিজে ভোট চুরি করেছে, তার নেতৃত্বে ভোট চুরি হয়েছে সারা দেশে।
যেটা আমরা রাহুল গান্ধী বারবার করে প্রমাণ করিয়ে দিয়েছেন। এবং যেটা তোমাকে বলতে পারি মৌপিয়া, 18 বছরের ভোটাধিকার এদেশের মানুষকে দিয়েছিল কংগ্রেস, রাজীব গান্ধী। তাই আমরা চাই নির্ভুল ভোটার তালিকা হোক, কিন্তু এসআইআর এর নামে ফিয়ার সাইকোসিস তৈরি করে তৃণমূল এবং বিজেপি দুজনেই একটা ভয়ের বাতাবরণ তৈরি করে বাইনারি পলিটিক্স করতে চাইছে বাংলার বুকে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর তৃণমূল কংগ্রেস রীতিমতো স্লোগান তৈরি করেছে, রীতিমতো লোগো স্লোগান তৈরি করে তারা প্রচার শুরু করেছে যে সারা বাংলার একই স্বর, জাস্টিস ফর প্রদীপ। ওনার মুখ দিয়ে যদি ওই শব্দটা বেরোতো, ওই স্লোগানটা বেরোতো যে সারা রাজ্যের একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এটা কিন্তু বার হয়নি। আজকে ওনার মুখ থেকে এইসবগুলো বার হচ্ছে, এটা পুরোপুরি নকল করা। বেসিক্যালি ওনারা তো নকল করতেই পছন্দ করেন। আমি অনেকগুলো কোশ্চেন আসলো, সেই কোশ্চেনে অ্যান্সার দিই। প্রথমত হচ্ছে কংগ্রেস, এখানে এত বড় বড় কথা বললো অশোকদা, কিন্তু কংগ্রেসদের কোনো BLA-2 কোনো রকম অবজেকশন জানাতে পারলো না বিহারে। এত বড় বড় র্যালি করলো, দাদা আমি বলি 24 ঘন্টার নোটিশে বিহারে এফআইআর হয়েছে, 24 ঘন্টার নোটিশে। এই জন্যই তো বলছি ভোট চোর গণেশ কুমার, কি সম্পর্ক? এই জন্যই তো বলছি ভোট চোর কি সম্পর্ক? কি হবে 24 ঘন্টার মধ্যে এফআইআর হলে BLA-2 দিবা কি করে? আপনি মিসলিড, আগে খবর ছিল বিজেপির কাছে, আর আপনি মিসলিড গণেশ কুমার বিজেপিকে আগে খবর দিয়ে দিয়েছিলেন। না শুনুন, আগে শুনে নিন। নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ম হচ্ছে যদি কোনো অবজেকশন থাকে BLA-2 বলবে হচ্ছে BLO কে, রাইট অর রং? সেটা BLO যদি না শুনে সেটা ERO কে বলবে, ERO কে না বললে, না শুনলে সেটা যাবে আপনার DO কে, DO কে না হলে CO কে। এই প্রক্রিয়ার ভিতরে কংগ্রেসের যেসব BLA-2 অর্থাৎ বুথ লেভেল এজেন্ট 2 আপনার বুথ লেভেলে ছিল, একটা অভিযোগ কিন্তু আনতে পারেনি। 24 ঘন্টার নোটিশ, 24 ঘন্টার নোটিশ, BLA-2 আনার জন্য, BLA-2 অ্যাপয়েন্ট করার জন্য প্রচুর পরিমাণে টাইম দেওয়া হয়েছে, অনেক টাইম দেওয়া হয়েছে। ভোট চুরি নয়, ওখানে BLA-2 আছে। আমরা গণেশ কুমার ভোট চুরি নায়ক, বিরোধী আমাকে দিতে হবে, আমার কাছে লিস্ট আছে। গণেশ কুমার ভোট চুরি নায়ক, আমার কাছে লিস্ট রয়েছে BLA-2, কংগ্রেসের BLA-2। ছোট্ট একটা বিরতির পর এর প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর। ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি যে 143 জন BLO-দের নিয়োগপত্র নিতে ডেডলাইন কমিশনের। মুর্শিদাবাদ, কুচবিহার এবং উত্তর কলকাতার যে 143 জন BLO যারা এখনো নিয়োগপত্র নেননি, তাদের নিয়োগপত্র নিতে ডেডলাইন দেওয়া হলো এবং আগামীকালের মধ্যে যদি কাজে তারা যোগ না দেন তাহলে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, দেখো, 3টি জেলার যারা BLO রয়েছেন 143 জন BLO তারা এখনো পর্যন্ত কাজে যোগ দেননি। যাদেরকে শোকজ করা হয়েছিল, যাদের বুথ লেভেল অফিসার হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এখনো পর্যন্ত দায়িত্ব নেননি। আগামীকাল বেলা 12টা পর্যন্ত তাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছে এবং সেই সময়সীমার মধ্যে তাহলে তারা যদি কাজে যোগ না দেন তাহলে তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আজকে প্রায় 3 ঘন্টা এ রাজ্যের যে SIR এর যে প্রস্তুতি সেটা কিভাবে হচ্ছে, জেলা শাসকদের সঙ্গে এবং সিইও দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্স চলছিল এবং সেই ভিডিও কনফারেন্সে যাবতীয় পর্যালোচনা হয়েছে একেবারে জেলা ভিত্তিক। সেখানে এই 143 জন BLO যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত কাজে যোগ দেননি, তাদেরকে অবিলম্বে কাজে যোগ দিতে হবে। যদি আগামীকালের মধ্যে তাদের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাওয়া না যায়, কোনো রকম উত্তর পাওয়া না যায়, তাহলে তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সত্য, ধন্যবাদ সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমরা আজকে দেখলাম যে পানিহাটিতে প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলে তার বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে। শুধু তাই নয়, তার নিদান যে যদি বিজেপি নেতারা যখন প্রচার করতে আসবে তখন যে সার্টিফিকেট এরা চাইছে তখন তাদের যেন গাছে বা পোস্টে বেঁধে রেখে সেই সার্টিফিকেট আনার নির্দেশ দেওয়া হয়। যদিও একই সঙ্গে তিনি বলছেন যে গায়ে হাত তুলবেন না, কিন্তু তাদের গাছে বেঁধে রাখুন। শুনুন। বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। এসআইআর নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারির পথে তৃণমূল। বিজেপি নেতারা প্রচারে এলে তাদের বেঁধে রেখে বাপ ঠাকুরদার সার্টিফিকেট দেখানোর নিদান অভিষেকের। এদিন তিনি যান পানিহাটিতে। সেখানেই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে প্রদীপ কর নামে এক প্রৌঢ়ের দেহ। সেখানে একটি চিঠিও পাওয়া গেছে। তার ভিত্তিতেই তৃণমূলের দাবি এসআইআর এর জন্য আত্মহত্যা প্রদীপ করের। আর আজ এ নিয়েই হুঁশিয়ারি অভিষেকের। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন,
বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। যদিও এর পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন 26-এর ভোটের পর অনেককে বাঁধা হবে, তাই ওরা ঘুম থেকে উঠে স্বপ্ন দেখছে বিজেপিকে গাছে বাঁধার। সবাই বিজেপিকে বাঁধতে চাইছে গাছে। কারণটা কি? আসলে রাত্রে অবচেতন মনে স্বপ্নের মধ্যে এরা দেখতে পাচ্ছে যে ওরা বাঁধা পড়েছে। 26-এ যে অনেককে গাছে বাঁধা হবে এই আতঙ্কটা থেকে ভুগছে, সকালবেলা উঠে বলছে যে বিজেপিকে বেঁধে রাখ। শুধু রাজ্য বিজেপি নেতাদেরই নয়, অভিষেক এদিন নিশানা করেন অমিত শাহ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকেও। তার অভিযোগ, গণেশ কুমারের মেয়ে জামাইকে প্রাইজ পোস্টিং দিয়েছে বিজেপি। গণতন্ত্রকে একযোগে শেষ করে দেবে তারা। গণেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। গণেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক। তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আরজিকর কাণ্ডের পর যতটা ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল, এবার সেই কায়দায় পাল্টা স্লোগান তুলে বাংলা কাঁপাতে চাইছেন অভিষেক। তবে পাল্টা আসরে নেমেছে বিজেপিও। তাদের মতে যতই স্লোগান হোক, এসআইআর হবেই। সংবিধানকে অস্বীকার করতে চাইলে ফল ভুগতে হবে তৃণমূলকে। এই লোগো করুন, প্ল্যাকার্ড লাগান, কি বলেন যাত্রা করুন, যা অভিযান যেসব করেছিলেন না একবার গ্রামের বাইরে সেই সেনা ছাউনির মতো ক্যাম্প লাগিয়ে, ওই রকম কিছু করুন। মঙ্গল গ্রহে যেতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন। এখন তো দক্ষিণ মেরুতে না কোন দিকে চলে গেছে চাঁদে, ওদিকেও চলে যেতে পারেন। সবই তো পারে রাজ্য সরকার। যা কিছুই করুন না কেন, এসআইআর হবে। এসআইআর কে বাধা দিলে সংবিধানকে অস্বীকার করা হবে, আর সংবিধানকে সম্পূর্ণভাবে অস্বীকার করলে সংবিধানের যেটা করার সেটা সংবিধান করবে। তৃণমূল কংগ্রেস শহীদ হতে চাইছে। তৃণমূল বলছে এসআইআর এর পথ ধরেই এনআরসিকে টেনে আনতে চাইছে বিজেপি, আর সেই আতঙ্কেই ভুগছে বাংলার প্রচুর মানুষ। অন্যদিকে এই পুরো ঘটনায় এক অন্য ষড়যন্ত্রে গন্ধ তুলে ধরতে চাইছে বিজেপি। তাদের দাবি 2002 সালের পানিহাটি বিধানসভার ভোটার তালিকায় 16 নম্বরে প্রদীপ করের নাম এখনও জলজল করছে। এটাই বুঝিয়ে দিচ্ছে মিথ্যে প্রচার করছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তথাগত রায়ের প্রশ্ন, ময়নাতদন্তের আগেই কি করে মুখ্যমন্ত্রী এটিকে আত্মহত্যার ঘটনা বলে তুলে ধরলেন? এটা কাঁচা কাজ বলে কটাক্ষ করেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। তবে এসআইআর নিয়ে যে চিন্তায় আছে বাংলা, তা বুঝিয়ে দেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। এদিন সিইও দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন তিনি। কলকাতা টিভি। আমি জ্যোতির কাছে আসি। জ্যোতি, গণেশ কুমার, তার মেয়ে এবং তার জামাতা, তাদের যারা দুজনেই আইএএস অফিসার, তাদের দুজনের পোস্টিং নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যেটা বলছেন যে সাধারণ মানুষের কাছে সার্টিফিকেট চাওয়া হচ্ছে, যখন তোমরা প্রচারে যাবে তখন তোমাদের সেই সার্টিফিকেট, তোমাদের কাছ থেকে সার্টিফিকেট চাওয়ার তিনি নিদান দিয়েছেন। না না, একেবারে অপরিণত রাজনীতিবিদ কখনো দেখা যায় না, হঠাৎ করে উদয় হয়। এবং আপনি দেখুন যে যে ভারে উনি কথাগুলো বলেছেন, ওনাদের সরকারে এই কাজগুলো করেন। আইএস এর আপনার চাকরির মেয়াদ শেষ হয়ে গেল, তাদেরকে আবার প্রাইজ পোস্টিং দেওয়া হয়। এটা তো আমরা পশ্চিমবাংলার বুকে দেখেছি। এবং বাঙালিদেরকে প্রত্যাখ্যান করে এরা বাইরে থেকে যেসব আইএস গুলো আসে এবং তাদের মানে আপনার হচ্ছে করে প্যাট্রোনাইজ করে তৃণমূলের, তারা প্রাইজ পোস্টিং পায়। তো এই জিনিসগুলো বাঙালিদের প্রতি তো তারা বঞ্চনা করছে বারবার করে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মনে হয়েছে যে গণেশ কুমারের যে আপনার মেয়ে এবং তার জামাইকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। নয়, তারা আইএস অফিসার। তারা তো আইএস অফিসারের যদি কোনো রুলস ব্রেক হয়, দে ক্যান ডাইরেক্টলি গো টু দ্য কোর্ট। তৃণমূল কংগ্রেস যেতে পারবে না, শুধু বড় বড় ডায়লগ দেবে। বিষয়টা হচ্ছে যে যেখানে গিয়ে উনি এই কথাগুলো বলছেন, আপনি ভাবুন যে সুইসাইড নোট, যেটা সুইসাইড নোটটা পুলিশের কাছে থাকে, পুলিশ সেটাকে সিজার লিস্ট হিসেবে নেয়, সেটা কি করে তৃণমূল কংগ্রেসের কাছে গেল? তার মানে দ্য ম্যাটার ইজ, মানে এটা পুরোপুরি সাজানো, মানে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা।
কোনোভাবেই বাংলার বুকে যতগুলো আত্মহত্যা হবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে আগামী দিনে, আমি বলে দিলাম এটা, মমতা বন্দ্যোপাধ্যায় যাবে এবং ন্যারেটিভ ক্রিয়েট করবে যে এই আত্মহত্যা হয়েছে এসআইআর এর জন্য, এবং এসআইআর এর মাধ্যমে আপনার এনআরসির আতঙ্ক একটা তৈরি করব। বাংলার মানুষের লাশের উপর দিয়ে যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেরকম ভাবে 2026ও বাংলার মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতা আসতে চাইছে। বিজেপির বক্তব্য হচ্ছে যে যেখানে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে, এমনকি তথাগত রায় লিখেছেন, যেমনকি ময়না তদন্তেরও আগে সেটা নিয়ে একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হলো এবং করলেন কে স্বয়ং প্রশাসনিক প্রধান, যার পর কোনো চিকিৎসক তারও অন্যথা কিছু লেখার সেটা সাহস হবে না। এর পাশাপাশি তারা প্রশ্ন তুলছেন যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিদান দিয়েছেন, যেভাবে প্রচারে গেলে বিজেপি নেতারা তাদের বলতে হবে যে বাবা দাদুর সার্টিফিকেট দেখাতে, না হলে তাদের গাছে বেঁধে রাখার নিদান, পোস্টে বেঁধে রাখার নিদান। এটা ঠিকই যে তিনি গায়ে হাত তুলবেন না কথা বলেছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে বিজেপির বক্তব্য, আর অনেকেই প্রশ্ন তুলছেন যে গায়ে হাত তুলবেন না অথচ বেঁধে রাখবেন, এই দুটোর মধ্যে একটা কোথাও সংশয়ের জায়গা রয়েছে। পার্থ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিষয়টা এরকম যে আজকে যেভাবে কথায় কথায় বিজেপি প্রশ্ন তুলছে যে 1 কোটি মানুষ 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, সেই প্রসঙ্গক্রমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি বলেছেন যে বিজেপির নেতারা তারা তাদের বাপ ঠাকুরদার কাগজ দেখাতে পারবে তো। কারণ কিছুদিন আগে, আপনারা যদি মনে থাকে, আজ থেকে 3 বছর আগে পার্লামেন্টে নিশীথ প্রামাণিকের, তিনি নাকি বাংলাদেশি বলে একজন সাংসদ প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলেন এবং পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করেছিলেন। এ নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কোনো রাগ শুনতে পারিনি। এমনকি যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হলেন, তখন আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের লালমনিরহাটে বাজি পটকা ফুটছে, সেখানকার মানুষজন আনন্দ করছে যে তাদের ঘরের ছেলে ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে। তাহলে আজকে এই প্রশ্নগুলো তো মানুষ করতে চাইছে যে সবাই কাগজ নথি চাওয়া হচ্ছে, বিজেপির নেতারা তারাও একটু কাগজ বাপ ঠাকুরদার নথি দেখান। এই মানুষগুলো গ্রামাঞ্চলে এই রেওয়াজ, এই আওয়াজ অলরেডি উঠতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই হিংসাত্মক কোনো কর্মসূচিকে তিনি পরিচালনা করতে নির্দেশ দেননি। তিনি মানুষকে জিজ্ঞেস করতে বলেছেন। নিশ্চিতভাবে জিজ্ঞেস করবার অধিকার সকলের রয়েছে এবং সেটা আগামী দিনে করতে হবে, সবাইকে করতে হবে। কারণ যেভাবে কথায় কথায় তারা কাগজপত্র নথি দিয়ে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, কখনো আধার কার্ডের নামে, কখনো কিন্তু গাছে বাঁধা বা পোস্টে বাঁধার নিদান, সেটার মধ্যেই তো একটা আপার হ্যান্ড নেওয়ার, একটা হাই হ্যান্ডেডনেস, একটা ম্যান হ্যান্ডেল করার, সেটা তখন অবধারিত। আসলে যেখানে তিনি গিয়েছেন প্রদীপ করের বাড়ি, সেখানে যে পরিস্থিতি, যেভাবে একটা মানুষ আত্মহত্যা করলো, সুইসাইডাল নোট লিখে দিল, তিনি আতঙ্কে ভুগছেন, সেই জায়গার পরিস্থিতি দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন। তবে নিশ্চিতভাবে আমি বলতে পারি কোনো হিংসাত্মক ঘটনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না, তৃণমূল কংগ্রেসও সমর্থন করেন। অশোকদা, দেখুন, আমি যে কথাটা এর আগেও বলেছি, আবার বলতে চাইছি, এসআইআর এর নামে ভয়ের বাতাবরণ তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার যে চেষ্টাটা চলছে, সেটা একটা ভয়ঙ্কর খেলা। এবং এই খেলাটা যেদিনকে বুমেরাং হয়ে ফিরে আসবে না, সেদিন কিন্তু এদের চরম তার মানে খেসারত দিতেই হবে মৌপিয়া। এর অন্য কোনো রকম পথ নেই। তবে একটা কথা ভেবে দেখো, যে এসআইআর করা হবে, এসআইআর এর নোটিফিকেশন হচ্ছে, আর তার আগে একদল বলে ফেলছে এই নাম বাদ যাবে, ওই নাম বাদ যাবে, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আতঙ্কের দায়িত্ব এদের নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কোন কাজটা করছে? আমরা যাদের উপর ভরসা রাখছি নির্বাচনের সঠিক কন্ডাক্ট তারা করবে, তাদের নেতৃত্বেই তো সংবিধানটা ধ্বংস হচ্ছে। এবং আবার বলছি, এই জ্ঞানেশ কুমার, সে তো বলেছিল রাহুল গান্ধীকে 7 দিনের মধ্যে হলফনামা দিতে হবে। পাল্টা তো রাহুল গান্ধী বললেন যে 7 দিনের মধ্যে আপনি উত্তর দিন, কর্ণাটকের সিআইডি ভোট চুরির যে নথি চেয়েছে আপনি কেন দিতে পারছেন না? দিতে পেরেছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার ফেলিওর, কর্ণাটকের সিআইডিকে নথি দেয়নি, সিআইডি বারবার চাওয়া পড়ে। সুতরাং এর থেকে বোঝা যায় নির্বাচন কমিশন কার্যত ঠুটো জগন্নাথ, এবং এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ভোট চুরি হচ্ছে। তাই তার নেতৃত্বে যখন এসআইআর হচ্ছে, সেই এসআইআর নিয়ে আতঙ্ক, আশঙ্কা, সংশয় সবটাই থাকে। অতনু বিমান বসু, তাকে আমরা দেখলাম যে তিনি এ নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়িয়ে বলছেন যে যদি
বিজেপির নেতারা সার্টিফিকেট দেখতে, যারা সার্টিফিকেট দেখতে চায় সেই দল বিজেপির, তারা যদি প্রচারে আসে তাহলে তাদের আটকে রেখে তাদের সার্টিফিকেট চাওয়া হবে এবং তারা কি কাজ করেছে 11 বছরে তার খতিয়ান চাওয়া হবে। মৌপিয়াদি, এই তৃণমূল এবং বিজেপির আলাদা একদম যে যথার্থভাবে বললো যে ফিয়ার সাইকোসিসের যে খেলাটা খেলছে, এই খেলার কয়েনের এপিট আর ওপিট। আসলে এই ধরনের যে 11টা কাগজ এবং 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার অপশনাল, কোর্ট বলে দেওয়ার পরেও আধার অপশনাল, 11টা কাগজ। মৌপিয়াদি, এই যে খৈরুল শেখ, যাকে এক্ষুনি হচ্ছে আমার প্রতিবেদনের মাধ্যমে দেখলাম, আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই প্রান্তিক শ্রেণীর মানুষগুলো। কারণ এই দেশে এটা তো দুঃখজনক হলেও সত্যি মৌপিয়াদি, যে যত গরিব তার তত কাগজ কম, যে যত গরিব তার তত কাগজ কম। আর সেই জন্য বিজেপির কাছে, তৃণমূলের কাছে এদের অস্তিত্বর কোনো দাম নেই। আসলে ভোটাধিকার আমার শক্তি, আমার অস্তিত্ব। কাজে বিজেপি একদম নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডায়, আরএসএস এর রাজনৈতিক এজেন্ডা হচ্ছে এলিটিজম, হচ্ছে কি তারা যারা প্রমোট করে তারা জানে যে একদম প্রান্তিক মানুষ হচ্ছে তার ভোটের দাম হচ্ছে কম। শেখ, যার আমরা ভোটার তালিকায় দেখলাম, তার যে বক্তব্য সেই অনুযায়ী যে ভোটার তালিকা আমরা অ্যাক্সেসও করতে পেরেছি, তার ভোটার তালিকায় তার নাম রয়েছে খয়রুল শেখ। 2022-এর যে ভোটার তালিকাটা এখন ফ্রিজ হয়ে গেছে, পরশু রাত থেকে যেটা ফ্রিজ হয়ে গেছে, আর তার এপিকে নাম রয়েছে খয়রুল শেখ। কিন্তু এটা ধরে নেওয়াই যায় যে 2002 থেকে এই 2025 পর্যন্ত গত 23 বছরে অনেকগুলো নির্বাচন হয়েছে, তার কোনো সমস্যা নিশ্চয়ই হয়নি। হলে নিশ্চয়ই তিনি এই বিষয়ে আগেই এটা সংশোধনের উদ্যোগ নিতেন, নিশ্চয়ই তাকে কিছু ফেস করতে হয়নি। তাহলে এখন এমন কি হলো যেটার কারণে তাকে এরকম একটা পথ বেছে নিতে হচ্ছে? ওই যে মুশকিলটা হচ্ছে ওইটা, যে একটা লোক, পাড়ার লোকেরা জানে এই ছেলেটা এই পাড়ায় জন্মেছে, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, এতদিন ভোট দিয়েছে, নির্বাচন আধিকারিকরা 3 বার তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে পায়নি, বা 2002-এর যে বেস যে সেই ভিত্তি করে যে তার নাম বাদ দেওয়া যাবে। একটা আতঙ্কের পরিবেশ গোটা রাজ্যে তৈরি করা, বিশেষ করে প্রান্তিক মানুষ, তথাকথিত দলিত মানুষ। এই যে বিহারে যত লোকের নাম হচ্ছে গিয়ে বাদ দিয়েছে, কত বড় বড় কথা বলেছিল, বাংলাদেশি মুসলমান বাদ যাবে, রোহিঙ্গা মুসলমান বাদ যাবে, যতজন মানুষের নাম হচ্ছে বাদ গেছে 60% মহিলা। তাহলে কারণ সামাজিক কারণেই তাদের হচ্ছে গিয়ে সমস্ত রকমের ডকুমেন্টেশন রাখার ক্ষেত্রে প্রবলেম রয়েছে। আজকে যতজনের নামের কথা বলছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক হচ্ছে, যত লোকের নাম বাদ যাবে একদম নির্দিষ্টভাবে ধরে রাখো তারা হচ্ছে গরিব প্রান্তিক মানুষ, তারা হচ্ছে গিয়ে একদম তথাকথিত দলিত শ্রেণীর প্রান্তিক অংশের মানুষ, যে অংশের মানুষকে মানুষ জ্ঞান করেন আরএসএস এর রাজনীতি। কাজেই তারা, তাদের অস্তিত্ব, তাদের ভোটাধিকার তার না থাকলেও চলবে। কাজেই এক অদ্ভুত এক ফিয়ার সাইকোসিসের খেলা তৃণমূল বিজেপি তৈরি করছে, যার ফলস্বরূপ এটাই যে উদাহরণটা তুমি এখানে দিলে খৈরুল শেখ, সাধারণভাবে একটা এফিডেভিট করলে এটা সমস্যার সমাধান হয়ে যায়। একটা এফিডেভিট করলে, যে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করা যে খৈরুল শেখ আর খৈরুল শেখ 1/7 আইডেন্টিক্যাল পার্সন, একটা সাধারণ এফিডেভিটে যে কাজ সম্ভব হয়ে যায়, একটা লোককে কতটা ফিয়ার সাইকোসিস নিয়ে গিয়ে ভয়ের কোন সীমানায় নিয়ে গেলে তিনি নিজের আত্মহননের চেষ্টা করেন। আসলে তৃণমূল এবং বিজেপি এই খেলাটাই খেলতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গণতন্ত্র বাঁচিয়ে রাখার ডাক দিয়েছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। कि हमारा चाहने के लिए कुछ नहीं है, मांगने के लिए कुछ नहीं है, हमारा एक ही मांग, हमारा देश अच्छा रहे, हमारा बंगाल अच्छा रहे, हमारा इंसान, हर इंसान अच्छा रहे। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए, और हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। और डेमोक्रेसी में सबसे बड़ा पिलर ये तो जुडिशियरी होता है, मीडिया होता है और डेमोक्रेसी होता है। इसको मजबूत करके रखिए। इसमें गांधी जी का लड़ाई है, नेताजी का लड़ाई है, बाबा साहेब अम्बेडकर का लड़ाई है, लाल बाल पाल का लड़ाई है, रविंद्र नजरुल का कल्चरल लड़ाई है, देशबंधु का लड़ाई है, राजेंद्र प्रसाद का लड़ाई है, सरदार वल्लभ भाई पटेल का लड़ाई है। और सारे देश का नेता जो लोगों ने इस देश को आजादी दिया है, इसी के लिए आजादी दिया है। कॉन्स्टिट्यूशन में हर आदमी का एक ही अधिकार जो सबका लिए रहे, कोई डिफरेंस नहीं होना चाहिए। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে সমস্ত ভোটারের, সমস্ত দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোটাধিকার,
সেটা যেন এনশিওর থাকে। জ্যোতি, আমরা বারবার করে আমাদের পার্টির স্ট্যান্ড ক্লিয়ার যে কোনো যোগ্য মানুষের বা যোগ্য নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে না বাদ যায়, এটা আমাদের পরিষ্কারভাবে স্ট্যান্ড। বিষয়টা হচ্ছে দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে যেরকমভাবে ওনার ভোট ব্যাংক তৈরি হয়েছে বাংলাদেশ থেকে আসা মুসলমান এবং রোহিঙ্গা ছোট্ট প্রশ্ন করব, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, তারপরে তুমি উত্তর দাও। আমি সংক্ষেপে করব। আচ্ছা, বিজেপি নেতারা যে বলছেন 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, 50 লক্ষ বাদ যাবে, তার মানে বিজেপি নেতাদের কাছে মানে প্রকৃত তথ্য আছে। সেই তথ্য যদি তাদের থাকে তাহলে নির্বাচন কমিশনকে দিয়ে দিক। তথ্য আছে তো, অবভিয়াসলি তথ্য আছে, তাহলে দিয়ে দিক না, তাহলে এসআইআর করার তো প্রয়োজন নেই আর। কিন্তু যদি তথ্যটা আছে এই কারণে আমরা জানলে কি করে? আমরা এইজন্য আমি বলছি তো, জানি, আমরা স্পেসিফিকলি জানি। লাস্ট সেন্সাস কবে হয়েছে? হ্যাঁ, উত্তর দিচ্ছি তো। তার কারণ হচ্ছে এর আগে আমরা আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য সভাপতি বারবার করে আমরা দেখেছি যে আমাদের যে বুথ লেভেল থেকে যে ডেটাগুলো উঠে এসেছে সেখানে হচ্ছে আপনার এই যে মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, আপনার ডুপ্লিকেট ভোটার, এই ভোটারের সংখ্যা প্রায় 1 থেকে 1.5 কোটি। সেই সংখ্যাটা তো আমরা বলছি, কিন্তু তৃণমূল এটাকে মিসলিড করে, কংগ্রেস এটাকে মিসলিড করে একটা ফিগার বানিয়ে যে তোমার নাম বাদ দেবে। তোমার নাম বাদ দেওয়ার ক্ষমতা কার আছে? আমি একটা সেকেন্ড, যদি আজকে 2002 সালে রয়েছে, যদি লাস্ট কয়েক মাস ধরে তো এই এসআইআর নিয়ে তোমাদের একাধিক নেতার যে বক্তব্য সেটা খুব ক্লোজলি ফলো করছি সাংবাদিক হিসেবে। এই প্রথম তুমি যেটা বললে ইট মেক্স সেন্স যে মোটামুটি ভাবে বুথ ওয়াইজ কতজন তাদের মৃত্যু হতে পারে বা রিলোকেটেড হতে পারে, এরকম ভাবে একটা আইডিয়া তারা যারা বুথ লেভেলে যারা সংগঠন করেন তাদের অনুযায়ী একটা রাফ আইডিয়া পাওয়ার কথা। কিন্তু তোমাদের নেতারা তো কথা বলছেন না, তোমাদের নেতারা তো নির্দিষ্টভাবে যে কথা বলছেন যে সব ভুয়ো ভোটারে ভরে গেছে, এবং নির্দিষ্টভাবে কেউ কেউ আবার নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটার তাদের দিকেও ইঙ্গিত করছেন। না, নির্দিষ্ট সম্প্রদায় নয়, আমরা দেখুন আমাদের শুভেন্দু অধিকারী বলছে, সে কি বিজেপি নয়? শুভেন্দু অধিকারী ওটা বলছে না, কি বলছে সেটা শুনুন। শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছে যে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার লিস্টের নাম ঢুকিয়েছে মুসলমান, হিন্দুদের নাম বাদ যাবে না। তার কারণ সিএ তে 6B ক্লজে আপনার প্রভিশন 3 তে লেখা আছে যে যদি কেউ অ্যাপ্লাই করে তো তার নামটা আপনার তার কোনো রাইট থেকে বঞ্চিত করা যাবে না, এটা সিএ এর একটাই বলা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে এসে যেসব মুসলমান শুধুমাত্র এখানে রুটি রোজগার এবং তারা এখানে দাঙ্গা করছে, তারা আপনার আমার খাওয়া পাঠাচ্ছে, ভারতের বৈধ নাগরিক যিনি হিন্দু তাদেরও তো আমরা কোন মুসলমান ঘরে এখানে পশ্চিমবঙ্গের ভিতরে তার তথ্য জ্যোতির কাছে আছে, অমিত শাহর কাছে কেন নেই? অমিত শাহ চেয়ে বড় বাংলাদেশ থেকে এসে নির্দেশ মেনে কাজ করুন। কি বলছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী মুসলমানদের নিয়ে কংগ্রেসের দরদ থাকতেই পারে। বলছিল না সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো আগে। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না, শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। পার্থ, আমি না শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনতে পারি। শুভেন্দু অধিকারী বলছেন যে 52 জন বিএলওদের উদ্দেশ্যে বলছেন যে তৃণমূলের কথা শুনলেই শুনুন, কিন্তু এটা মাথায় রেখে শুনুন যে বিহারে 52 জন বিএলও তারা জেলে রয়েছেন, বিজেপির কথা শুনতে হবে না। এবং একই সঙ্গে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা আগে বলছিলেন যে এসআইআর করতে দেব না, নির্বাচন কমিশন ঘেরাও হয়ে যাবে ইত্যাদি। এসআইআর হবে। শুভেন্দু অধিকারী এসব ব্যাপারে যত কম কথা বলে তত ভালো। বাংলার মানুষের কাছে তিনি অলরেডি একটা ভারে পরিণত, যে ভার এই শব্দটা আমি কোট আনকোট বলছি এই কারণে তাকে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর শুনেছি। না প্লিজ আমি দুজনকেই বলবো, না এটা চোর, দুজনকেই বলবো, আনপার্লামেন্টারি এবং অরাজনৈতিক কথা নয়। ভার
একজন বিরোধী দলনেতা, একজন ভাইপো চোর। সাংসদ, দুজনের সম্পর্কেই কোনো পার্সোনাল অ্যাটাক নয়, প্লিজ। কারণ তিনি যতবার আলটিমেটাম দিয়েছেন এই বাংলার ক্ষেত্রে, এই বাংলায় ডিসেম্বরের মধ্যে এই হবে সেই হবে, কোনো কথা তার খাটেনি, এর ক্ষেত্রেও কিচ্ছু হবে না। সমস্যাটা হলো এই শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশি আর রোহিঙ্গাতে ভরে গেছে গোটা বাংলার ভোটার লিস্ট। আজকে জ্যোতি অন্য কথা বললে এটা হবে? জ্যোতি কথাকে এখন ঘোরানোর চেষ্টা, এবং আজকেও শুভেন্দু অধিকারী বললেন যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তাদের নাম বাদ যাবে। একদম ঠিক বলেছেন, তো তাদের নাম তো বাদ যাওয়া উচিত, আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিচ্ছে। তাদের সংখ্যাটা বলেছে 1.5 কোটি। এটাই হলো অবাস্তবতার একটা চরম উদাহরণ। আর সব থেকে বড় কথা হলো আরো বেশি অনেক সমস্যা রয়েছে। প্রান্তিক এরিয়ার মানুষের কথা বলবো আমরা, মৌপিয়াদি একটা ওয়ার্ড বলা জরুরি। ছিটমহল বিনিময়ের পরে সাবেক ছিটমহলের মানুষদের কি হবে সেটা নিয়েও কিন্তু অনালোচিত থেকে গেছে। এই বিষয়টাও কিন্তু গুরুত্ব আরোপ করা উচিত আগামী দিনে এই বিষয়গুলো। আমাদের সময় একদম সেখানেই শেষ করতে হবে। বোঝাই যাচ্ছে যে এসআইআর নিয়ে বিতর্কের পারদ ঊর্ধ্বমুখী এবং তাতে ঘৃতাহুতি দিয়েছে প্রদীপ করের আত্মহত্যার ঘটনা এবং খায়রুল শেখের আত্মহত্যার চেষ্টা। সত্যি কি কোথাও বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা সবাই এই এসআইআর, এক পক্ষ যে এসআইআর হবে বহু মানুষের নাম বাদ যাবে ইত্যাদি ইত্যাদি বক্তব্য, আরেক পক্ষ যে বৈধ ভোটারদের নাম বাদ যাবে, কোথাও কি সত্যি একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো তারাও একই রকম একটা ভূমিকা পালন করছে? শেষ পর্যন্ত কি সত্যি সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন হওয়ার পথটা সেটা এনশিওর থাকবে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। আমাদের নজর থাকবে এই বিতর্ক কোন দিকে বাঁক নেয় সেদিকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।